মধ্যপ্রদেশের একটা ছোট্ট কসবা নন্দীপুরে রেয়াংশ নামে একটা ১৫ বছরের ছেলে থাকত। রেয়াংশ অন্য ছেলেদের মতো একদমই ছিল না। যেখানে তার বন্ধুরা মাঠে ক্রিকেট খেলত বা মোবাইলে গেম খেলে ব্যস্ত থাকত, সেখানে রেয়াংশ কখনো পুরনো রেডিও খুলে তার যন্ত্রাংশ দেখতে থাকত বা ছাদে বসে তারায় ভরা আকাশের দিকে তাকিয়ে থাকত। লোকে তাকে একটু আলাদা ভাবত। পাশের শর্মা আন্টি প্রায়ই বলতেন, এই ছেলে সবসময় চুপচাপ কেন থাকে, ঠিকমতো খেলেও না, হাসেও না। কিন্তু কেউ জানত না যে রেয়াংশের মনে সারাক্ষণ নতুন নতুন চিন্তা জন্ম নিত। তার ঘর ছোট ছোট তার, ব্যাটারি, পুরনো ফ্যানের মোটর আর ভাঙা খেলনা দিয়ে ভর্তি থাকত। তার মা সঙ্গীতা মাঝে মধ্যে রেগে গিয়ে বলতেন, এই সব কবে সরাবে? রেয়াংশ হাসত আর আস্তে আস্তে বলতো, মা, এটা কবার নয়, এটাই তো আমার ধন। তার বাবা রাজীব একজন সাধারণ সরকারি কর্মচারী ছিলেন। তিনি ছেলের চোখে চমক দেখতেন। তার মনে হতো এই ছেলে সাধারণ নয়। তিনি প্রায়ই বলতেন, সবাই আলাদা হয়, আর যে আলাদা ভাবে সেই এগিয়ে যায়। একদিন স্কুলে বিজ্ঞানের শিক্ষক শ্রী সিনহা ক্লাসে একটা চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, আগামী সপ্তাহের মধ্যে যে ছাত্র এমন একটা মডেল বানাবে যেটা বিদ্যুৎ বাঁচাতে পারবে, তাকে জেলা স্তরের প্রতিযোগিতায় পাঠানো হবে। পুরো ক্লাসে হইচই পড়ে গেল। কিছু ছাত্র তৎক্ষণাৎ ইন্টারনেটে খোঁজ শুরু করল, কেউ বইয়ে উত্তর খুঁজতে লাগল। কিন্তু রেয়াংশ চুপচাপ বসে রইল। তার চোখে সেই গভীরতা ছিল যেন সে কোনো বড় চিন্তাকে ধরার চেষ্টা করছে। তার মনে পড়ল, তাদের কসবায় অনেক সময় রাস্তার বাতি দিনের বেলাতেও জ্বলে থাকে, বিদ্যুৎ নষ্ট হয়ে যায়। সে ভাবল, যদি এমন ব্যবস্থা হয় যে বাতি নিজেই দিন আর রাত চিনতে পারে, তাহলে কত বিদ্যুৎ বাঁচতে পারে। সে পরের দিনই ঘরে কাজ শুরু করে দিল। পুরনো টর্চ থেকে একটা ছোট সেন্সর বের করল, ভাঙা ফ্যানের মোটর থেকে কিছু তার নিল আর একটা ছোট ব্যাটারি জুড়ে দিল। অনেকবার তার ভুল জুড়ে যেত, কখনো স্পার্ক বেরিয়ে আসত, কখনো কিছুই কাজ করত না। কিন্তু রেয়াংশ হার মানল না। রাত দিন পরিশ্রম করার পর সে একটা ছোট যন্ত্র তৈরি করল। তাতে একটা আলোক সংবেদক বা লাইট সেন্সর লাগানো হয়েছিল, যেটা আলোর পরিমাণ বুঝতে পারত। যখন অন্ধকার হতো তখন বাল্ব নিজে নিজে জ্বলে উঠত, আর যেই আলো বাড়ত সেটা বন্ধ হয়ে যেত। প্রদর্শনীর দিন এলো। ক্লাসের সব ছাত্র নিজেদের মডেল নিয়ে এলো। কেউ সোলার প্যানেলের ছোট মডেল বানিয়েছিল, কেউ ফ্যানের গতি নিয়ন্ত্রণের যন্ত্র। যখন রেয়াংশের পালা এলো, তখন কিছু ছেলে হালকা হেসে উঠল। তাদের মনে হলো, এই চুপচাপ ছেলেটা কী বা করবে। রেয়াংশ শান্ত গলায় তার মডেল টেবিলে রাখল। সে ঘরের লাইট বন্ধ করল। যেই অন্ধকার হলো, তার ছোট বাল্ব নিজে নিজে জ্বলে উঠল। তারপর সে জানালা খুলে দিল। সূর্যের আলো ভেতরে এলো আর বাল্ব নিজে নিজে নিভে গেল। পুরো ক্লাস কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। শ্রী সিনহার চোখে গর্ব ছিল। তিনি বললেন, এটা শুধু একটা মডেল নয়, এটা একটা চিন্তা। যদি এটাকে বড় স্কেলে লাগানো যায় তাহলে অনেক বিদ্যুৎ বাঁচবে। রেয়াংশকে প্রতিযোগিতার জন্য বাছাই করা হলো। সেদিন বাড়ি ফেরার সময় তার মনে খুশি তো ছিলই, সঙ্গে একটা নতুন স্বপ্নও জন্ম নিয়েছিল। সে শুধু প্রতিযোগিতা জিততে চায়নি, সে চাইতো তার এই যন্ত্রটা সত্যিই শহরের রাস্তায় লাগুক আর মানুষের কাজ সহজ করুক। তাকে জানা ছিল না যে এই ছোট্ট পরীক্ষা তার জীবন বদলে দেবে। জেলা স্তরের বিজ্ঞান প্রতিযোগিতায় কি হবে, লোকে কি তার প্রতিভা বুঝতে পারবে, এটা আসার সময়ই বলে দেবে। জেলা স্তরের বিজ্ঞান প্রতিযোগিতার দিন এলো। রেয়াংশ প্রথমবার তার ছোট্ট কসবা নন্দীপুর থেকে বাইরে যাচ্ছিল। তার স্কুলের বাস ভোরবেলা শহরের দিকে রওনা দিল। পুরো রাস্তায় তার মনে উৎসাহ আর হালকা ভয় দুটোই সঙ্গে চলছিল। শহরের বিজ্ঞান কেন্দ্রটা খুব বড় ছিল, উঁচু বাড়ি, চকচকে মেঝে, আর চারদিকে বিভিন্ন স্কুলের ছাত্ররা নিজেদের মডেল সাজিয়ে দাঁড়িয়েছিল। কারো কাছে দামি যন্ত্রপাতি ছিল, কেউ বড় বড় পোস্টার লাগিয়েছিল। রেয়াংশ তার সাধারণ ডিব্বায় রাখা মডেলটা দেখল আর এক মুহূর্তের জন্য ভাবল, আমার এই ছোট্ট যন্ত্রটা কি এদের সামনে টিকবে? কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ল। সত্যিকারের শক্তি সামগ্রীতে নয়, চিন্তায় থাকে। সে গভীর শ্বাস নিল আর তার মডেল সাজিয়ে দিল। প্রতিযোগিতা শুরু হলো। বিচারকরা এক এক করে প্রত্যেক মডেলের কাছে যাচ্ছিলেন, প্রশ্ন করছিলেন, নোট করছিলেন আর এগিয়ে যাচ্ছিলেন। যখন তারা রেয়াংশের কাছে এলেন, তখন প্রথমে তার সাধারণ মডেলটা দেখলেন। তারপর তাকে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে কাজ করে।
রেয়াংশ পুরো আত্মবিশ্বাস নিয়ে বোঝাতে শুরু করল। স্যার, এতে আলোক সংবেদক লাগানো আছে। যখন চারপাশে আলো কম হয় তখন এটা সার্কিটকে চালু করে দেয় আর বাল্ব জ্বলে ওঠে। যেই দিন উঠে আলো বাড়ে এটা সার্কিট বন্ধ করে দেয়। এটাকে রাস্তার বাতিতে লাগালে বিদ্যুতের অনেক সাশ্রয় হতে পারে। একজন বিচারক জিজ্ঞেস করলেন, যদি আবহাওয়া বদলায়, মেঘলা থাকে, তাহলে কি ঠিকমতো কাজ করবে? রেয়াংশ তৎক্ষণাৎ উত্তর দিল, জি স্যার, আমি এতে সমন্বয় অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা রেখেছি, যাতে সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করা যায়। বিচারকরা একে অপরের দিকে তাকালেন, তাদের মুখে সন্তোষ ফুটে উঠল। কিন্তু প্রতিযোগিতা এখানেই শেষ হয়নি। হঠাৎ আয়োজকরা ঘোষণা করলেন, এখন সব প্রতিযোগীদের একটা নতুন সমস্যা দেওয়া হবে, তোমাদের 1 ঘন্টার মধ্যে তার সমাধান দিতে হবে। সমস্যা ছিল গ্রামে কম খরচে পানি শোধন কিভাবে করা যায়। সব ছাত্র চিন্তায় পড়ে গেল। কেউ কেউ বই উল্টাতে লাগলো, কেউ ইন্টারনেটে খুঁজতে শুরু করল। কিন্তু রেয়াংশ শান্ত হয়ে বসে রইল। তার মনে তার কসবার ধারের বস্তিটা মনে পড়ল, যেখানে লোকেরা প্রায়ই নোংরা পানি খেতে বাধ্য হতো। সে কাগজে দ্রুত ছবি আঁকতে লাগল। সে ভাবল, যদি একটা সাধারণ ট্যাঙ্কিতে পানি জমা করা যায়, তারপর তাকে বালি, কয়লা আর কাঁকড়ের স্তর দিয়ে পার করানো যায়, তাহলে সেটা অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। সে এমন একটা মডেল বানালো যেটা স্থানীয় জিনিস দিয়ে তৈরি করা যায়। সময় শেষ হলো। সব ছাত্র নিজেদের সমাধান জমা দিল। যখন রিয়াংশের পালা এলো, তখন সে স্পষ্ট কথায় বলল, এই ব্যবস্থা দামি যন্ত্রের উপর নির্ভর করে না। গ্রামের লোকেরা নিজেরাই এটা বানাতে পারবে। এতে অসুখ কমবে আর খরচও হবে না। পুরো হল তালিতে গমগম করে উঠল। সন্ধ্যায় ফলাফল ঘোষণা হলো। তৃতীয় আর দ্বিতীয় স্থানের নাম ডাকা হলো। রিয়াংশের নাম এলো না। তার বুকটা একটু ধক করে উঠল। তারপর ঘোষণা হলো, প্রথম স্থান পেয়েছে নন্দীপুরের রেয়াংশ। তার কান যেন বিশ্বাস করতে পারছিল না। তার স্কুলের শিক্ষকরা খুশিতে দাঁড়িয়ে পড়লেন। রেয়াংশ মঞ্চে গেল। তাকে ট্রফি আর সার্টিফিকেট দেওয়া হলো। কিন্তু সবচেয়ে বড় কথা, রাজ্য বিজ্ঞান প্রতিষ্ঠান তাকে একটা বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির জন্য বেছে নিল। যখন সে বাড়ি ফিরল, তখন পুরো কসবা তাকে স্বাগত জানাতে দাঁড়িয়েছিল। লোকের চোখে গর্ব ছিল। যে লোকেরা তাকে আজব ভাবত, তারাই আজ বলছিল, আমাদের রেয়াংশ তো অসাধারণ কাজ করে দিয়েছে। কিন্তু রেয়াংশের মনে এখন একটা নতুন প্রশ্ন ছিল। সে কি শুধু প্রতিযোগিতা জিততে তৈরি হয়েছে, নাকি তার আসল উদ্দেশ্য আরও বড় কিছু? রাজ্য বিজ্ঞান প্রতিষ্ঠানে তার নতুন যাত্রা শুরু হতে চলেছিল। সেখানে তাকে আসল চ্যালেঞ্জ মিলবে, আর হয়তো এমন কিছু সিদ্ধান্তও নিতে হবে যা তার জীবনের দিক বদলে দেবে। রাজ্য বিজ্ঞান প্রতিষ্ঠানে ঢোকাটা রেয়াংশের কাছে স্বপ্নের চেয়ে কম ছিল না। বিশাল ল্যাবরেটরি, আধুনিক যন্ত্রপাতি, কম্পিউটারের সারি আর চারদিকে গবেষণায় ডুবে থাকা ছাত্রছাত্রী, এসব দেখে তার চোখ চকচক করে উঠল। কিন্তু এবার চ্যালেঞ্জ শুধু মডেল বানানো নয়, নিজেকে প্রমাণ করাটাও ছিল। প্রথম দিনেই নির্দেশক মহোদয় সব নতুন ছাত্রদের বললেন, এখানে শুধু পরিশ্রমী নয়, সততাও থাকতে হবে যারা টিকবে। বিজ্ঞান শুধু মস্তিষ্কের খেলা নয়, চরিত্রেরও খেলা। এই কথাগুলো রেয়াংশের মনে গেঁথে গেল। কয়েক সপ্তাহ পর ছাত্রদের একটা বিশেষ প্রজেক্ট দেওয়া হলো। বিষয় ছিল কম খরচে সৌরশক্তিকে আরও কার্যকরী কিভাবে করা যায়। এই প্রজেক্টের টিমে রেয়াংশ ছিল। তার টিমে আরও 4 জন ছিল, আরিয়ান, নিখিল, সিয়া আর তন্মী। শুরুতে সবাই মিলে কাজ করল, কিন্তু ধীরে ধীরে রেয়াংশ দেখল কিছু ছাত্র ইন্টারনেট থেকে রেডি মেটেরিয়াল তুলে নিজের বলে চালানোর চেষ্টা করছে। তার এটা ঠিক লাগল না। এক সন্ধ্যায় ল্যাবে আরিয়ান আস্তে করে বলল, দেখ, যদি আমরা এই রেডি ডিজাইনটা একটু বদলে জমা দিই, তাহলে সময়ও বাঁচবে আর প্রথম স্থানও পেতে পারি। রেয়াংশ চুপ করে রইল। তার সামনে 2টো পথ ছিল, একটা সহজ, যেখানে সাফল্য তাড়াতাড়ি আসতে পারে, আরেকটা কঠিন, যেখানে পরিশ্রম আর ঝুঁকি দুটোই ছিল। সে দৃঢ় গলায় বলল, যদি জিততে হয় তো নিজের জোরে জিতব, নকল করে পাওয়া সাফল্য আসল নয়। কিছু সঙ্গী রেগে গেল। তাদের মনে হলো রেয়াংশ বেশি সৎ হয়ে যাচ্ছে। টিমে টেনশন বাড়তে লাগল। কিছুক্ষণ আলোচনার পর ফলাফল ঘোষণা হলো। তাদের টিম প্রথম স্থান পায়নি, কিন্তু তাদের সেরা মৌলিক চিন্তার জন্য বিশেষ সম্মান দেওয়া হলো। আর্জুন আর বাকি সঙ্গীরা যারা আগে রেগে গিয়েছিল, তারা এখন রেয়াংশের কাছে এলো। আর্জুন বলল, যদি আমরা সহজ পথ বেছে নিতাম তাহলে হয়তো এই সম্মান পেতাম না, তুমি ঠিক ছিলে। সেদিন রেয়াংশ বুঝল যে জিনিয়াস হওয়া মানে শুধু দ্রুত মস্তিষ্ক থাকা নয়, আসল জিনিয়াস সেই যে সঠিক পথ বেছে নেওয়ার সাহস রাখে। কিন্তু গল্প এখানে শেষ হয়নি।
প্রতিষ্ঠানের নির্দেশক তাকে নিজের অফিসে ডাকলেন। তিনি বললেন, রেয়াংশ, তোমার মধ্যে নেতৃত্বের ক্ষমতা আছে। আমরা চাই তুমি একটা বিশেষ গ্রামীণ শক্তি প্রকল্পের নেতৃত্ব দাও। এটা খুব বড় সুযোগ ছিল, কিন্তু দায়িত্ব তার চেয়েও বড়। নির্দেশক মহোদয়ের প্রস্তাব রেয়াংশের জীবন বদলে দিল। তাকে একটা বিশেষ গ্রামীণ শক্তি প্রকল্পের নেতৃত্ব দিতে হবে। উদ্দেশ্য ছিল দূরের গ্রামগুলোতে সস্তা আর টেকসই সৌরশক্তি পৌঁছে দেওয়া। রেয়াংশ দেরি না করে এই দায়িত্ব নিল। তার নন্দীপুরের কথা মনে পড়ল, যেখানে একসময় বিদ্যুতের অভাবে লোকে কষ্ট পেত। এখন সেই সমস্যার সমাধানের সুযোগ তার সামনে। কয়েকদিনের মধ্যেই সে তার টিম নিয়ে একটা পাহাড়ি এলাকার ছোট্ট গ্রাম দেবগড়ে পৌঁছে গেল। সেখানকার অবস্থা দেখে তার বুক ভরে গেল। সন্ধে হলেই পুরো গ্রাম অন্ধকারে ডুবে যেত। বাচ্চারা পড়তে পারত না, কৃষকরা রাতে কাজ করতে পারত না, আর অনেক সময় অসুস্থ লোকদের চিকিৎসার জন্য টর্চের আলোয় থাকতে হতো। গ্রামবাসীরা প্রথমে তাদের ওপর ভরসা করল না। এক বুড়ো বললেন, আগেও অনেকে প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কিছু বদলায়নি। রেয়াংশ বিনয়ের সঙ্গে বলল, আমরা প্রতিশ্রুতি দিতে আসিনি, কাজ করতে এসেছি। আপনারা সঙ্গ দেবেন তো পরিবর্তন আসবেই। সে প্রথমে গ্রামের যুবকদের জড়ো করল, আর তাদের সোলার প্যানেল লাগানো ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দিতে শুরু করল। তার বিশ্বাস ছিল স্থায়ী সমাধান সেই, যেখানে লোকেরা নিজেরাই অংশ নেয়। কাজ সহজ ছিল না। পাহাড়ি রাস্তায় ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়া কঠিন ছিল। একদিন ঝড়ো বৃষ্টিতে অর্ধেক কাজ নষ্ট হয়ে গেল। অনেক প্যানেল পড়ে গেল। টিমের অনেকে হতাশ হয়ে পড়ল, কিন্তু রেয়াংশ হার মানল না। সে সবাইকে সাহস দিল, ব্যর্থতা পথ আটকাতে আসে না, পথ ঠিক করতে আসে। ধীরে ধীরে কাজ এগোতে লাগল। সে তার তৈরি স্বয়ংক্রিয় সোলার প্যানেল ব্যবস্থা ব্যবহার করল, যেটা সূর্যের দিক অনুযায়ী ঘুরতে পারত। এতে কম প্যানেল দিয়েও বেশি শক্তি পাওয়া যাচ্ছিল। প্রায় 2 মাসের পরিশ্রমের পর সেই দিন এলো। সন্ধ্যার সময় পুরো গ্রাম জড়ো হয়েছিল। রেয়াংশ মূল সুইচ টিপল। কয়েক মুহূর্তের নীরবতার পর এক এক করে ঘরে ঘরে বাল্ব জ্বলে উঠল। পুরো দেবগড় আলোয় ঝলমল করে উঠল। বাচ্চাদের খুশি দেখার মতো ছিল। তারা তালি বাজিয়ে লাফাতে লাগল। এক বৃদ্ধ মহিলার চোখে জল এসে গিয়েছিল। তিনি বললেন, বাবা, আজ আমাদের গ্রামে সত্যিই দীপাবলি এসেছে। রেয়াংশের চোখও ভিজে গেল। সে বুঝল, আসল সাফল্য ট্রফি বা সার্টিফিকেটে নয়, মানুষের মুখের হাসিতে। কয়েক মাসের মধ্যে এই প্রকল্প অন্য গ্রামেও ছড়িয়ে পড়ল। রাজ্য সরকার এই মডেল গ্রহণ করার সিদ্ধান্ত নিল। রেয়াংশকে সম্মানিত করা হলো। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে সে বলল, আমি কোনো অসাধারণ মানুষ নই। আমিও তোমাদের মতোই একটা সাধারণ ছেলে। পার্থক্য শুধু এটুকু যে আমি সমস্যাগুলোকে অভিযোগ হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখেছি। সমারোহের পর সে নন্দীপুরে ফিরল। সেখানে সে একটা ছোট বিজ্ঞান কেন্দ্র খুলল, যেখানে বাচ্চারা এসে পরীক্ষা করতে পারবে, প্রশ্ন করতে পারবে, আর নিজেদের স্বপ্নকে আকার দিতে পারবে। একদিন একটা ছোট ছেলে তার কাছে এসে বলল, ভাইয়া, লোকে বলে আমি আজব, কারণ আমি আলাদা ভাবি। রেয়াংশ হাসল আর বলল, আলাদা ভাবাটাই সবচেয়ে বড় শক্তি, কখনো এটা ছেড়ো না। ধীরে ধীরে নন্দীপুর বদলাতে লাগল। সেখানকার বাচ্চারা এখন বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। লোকে বুঝে গিয়েছিল যে জিনিয়াস জন্মায় না, তারা পরিশ্রম, সততা আর সাহস দিয়ে তৈরি হয়। রেয়াংশের গল্প পুরো রাজ্যে প্রেরণা হয়ে উঠল। কিন্তু তার কাছে সবচেয়ে বড় খুশি ছিল এই যে এখন কোথাও কোনো গ্রাম অন্ধকারে নেই। আর এভাবেই একটা শান্ত, আলাদা দেখতে ছেলে সত্যি আলোর প্রতীক হয়ে উঠল।